ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন, সমস্যা নাই। আজকে কতক্ষণ ক্লাস নেবে? 3 দিন অবধি অসুস্থ শাহজালাল। আচ্ছা, সবাই কেমন আছেন আপনারা? কথা শোনা যায় না? কথা শোনা যায় তো? আচ্ছা, এমিলির হুম হুম সুমিত ভাই কেমন আছেন? কি অবস্থা? সৈকত শীল কেমন আছেন? হুম কি অবস্থা সবার? মিস মিসবা, মনোজিৎ, সুজিত, শামীম। ওকে ভাই, ওকে। আমরা, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম সঞ্জিতা। তো ঠিক আছে, আমরা স্টার্ট করতে পারি। আমরা আমরা স্টার্ট করে দিতে পারি আমাদের পড়ালেখা। আমাদের স্টার্ট করে দেই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করে দেই। আমাদের হুম ওকে। তো আমাদের আজকে যেই জিনিসটা আসলে আমরা পড়বো, সেটা সরল সমীকরণের। আহ বই কখন আসবে? সুমিত ভাই বলছে বই বই আসবে হচ্ছে এই মাসের শেষে, ইনশাল্লাহ শেষের শেষের মধ্যেই আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। এই মাসের শেষের আগেই পেয়ে যাব ইনশাল্লাহ। কাজ চলতেছে ধুমায়। কালকে থেকে লকডাউন শেষ হলে আরো আমাদের ইয়েগুলা ভালো মতো চলবে। ওকে, সবাই ভালো আছেন না? ওকে, তো লেটস গেট স্টার্টেড। আমরা তাহলে শুরু করে দেই আমাদের পড়ালেখা। আমরা স্টার্ট করে দিতে পারি। হুম ঠিক আছে। এই জায়গায় ক্লাস এইটের বই থেকে ম্যাথ করাবেন নাকি স্যার? গতদিন তো ক্লাস 8 থেকেই ম্যাথ করাইলাম। হুম এমপিবি 2 গ্রুপে অ্যাড করে দিচ্ছে না। যদি আজকে ভর্তি হয়ে থাকেন, এখনো যদি অ্যাড করে না দেয়, তাহলে অবশ্যই সমস্যা নেই, কালকে পর্যন্ত ওয়েট করেন। যারা মানে গতকালকে ভর্তি হয়েছেন, যদি তারপরে অ্যাড না করে, তাহলে একটা এসএমএস দিয়েন যে আমাকে অ্যাড করা হয়নি। ওই নাম্বারেই এসএমএস দিয়েন, মানে 0177 136 0027। এই নাম্বারে এসএমএস দিলেই হবে যে আমার নাম এইটা, এটা দিয়ে এসএমএস, এটা দিয়ে রিকোয়েস্ট পাঠিয়েছে কিন্তু অ্যাড করা হয় নাই। ওকে, ঠিক আছে। আহ আচ্ছা, ওকে। অন্য বিষয়ের ক্লাস কবে শুরু করবেন? অন্য বিষয়ে তো আমার পড়ানোর কথা না। অন্য বিষয়ে আমি আমি বলছি যে ইংলিশের আমি হয়তো বা সামনে একটা ব্যবস্থা করব ইংলিশের, কিন্তু এটা মানে এই আমার জন্য যে আপনারা অপেক্ষা করে বসে থাকবেন এমনও না আর কি। কারণ এটা তো আমার এক্সট্রা একটা জিনিস যে আমার ফেসবুকে মানে ওই ওয়েবসাইটের আমরা কিছু সার্ভিস দিব। সেই সার্ভিসটা পেইডও হইতে পারে কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে খুব কম পেমেন্টও হইতে পারে, সেটা জিনিস আলাদা। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করে দেই। আমরা স্টার্ট করি। ওকে, তো সরল সমীকরণের একটা কোশ্চেন আমরা শুরু করে দিই ক্লাস 9-10 বইয়ের। হ্যাঁ, ক্লাস 9-10 সাধারণ সাধারণ গণিত বইয়ের 16 নম্বর কোশ্চেন, 5.1-এর, ক্লাস 9-10। এটা হচ্ছে ক্লাস 9-10 বইয়ের। আমরা গতদিন পড়েছিলাম ক্লাস 7 প্রথমে পড়েছি, তারপরে 8 পড়েছি। 9-10 বই থেকে একটা বা দুটো অঙ্ক করেছিলাম। ঠিক আছে, ওকে। 16 নম্বর অঙ্কে যেটা বলেছে যে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর, একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর
লব ও হরের অন্তর হচ্ছে 1। লব থেকে 2 বিয়োগ এবং এবং ও হরের সাথে 2 যোগ করলে, হরের সাথে 2 যোগ করলে 1/6 হয়। ভগ্নাংশটি কত? একটা প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। প্রকৃত ভগ্নাংশ মানে প্রপার ফ্র্যাকশন। প্রকৃত ভগ্নাংশের ইংরেজি হচ্ছে প্রপার ফ্র্যাকশন। এটা কাকে বলে? যদি একটা ভগ্নাংশের এই লবের মানটা, মানে উপরের মানটাকে তো লব বলে, লবের মান যদি হরের মানের চেয়ে ছোট হয়, মানে নিচের মানটা বড় আর উপরের মানটা যদি ছোট হয়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। হ্যাঁ, এখন প্রকৃত ভগ্নাংশের যে বিষয়টা, সেটা হচ্ছে, মনে করেন এটা একটা প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেটার লবের মানটা হচ্ছে ছোট, হরের চেয়ে লবের মানটা ছোট, সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে একটা প্রকৃত ভগ্নাংশের কথা এখানে বলা আছে। প্রকৃত ভগ্নাংশ তার মানে উপরে যেটা আমি ধরবো, যেটাকে লব ধরবো সেটা ছোট হবে, যেটা হর ধরবো সেটা বড় হবে। ধরি ভগ্নাংশটি হচ্ছে, তাহলে ভগ্নাংশটি হচ্ছে x/y, মানে এক্সটা হচ্ছে ওয়াই এর চেয়ে ছোট এখানে। ওকে, আবার এখানে বলছে যে এই এখান থেকে, আচ্ছা x/y ধরারও প্রয়োজন নেই আসলে। এখানে বলছে যে লব ও হরের মধ্যে অন্তর হচ্ছে 1 দেওয়া আছে। লব আর হরের মধ্যে অন্তর মানে লব যত তার চেয়ে হর হচ্ছে 1 বেশি। কথা কি বোঝা গেছে? এটা কি বুঝতে পেরেছেন? এই কথা কি বোঝা গেছে? মানে একটা প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, যেটার লব যদি আমি এক্স ধরি, তাহলে হর হচ্ছে x+1। এটা কি বুঝা গেছে? কারণ লব আর হরের অন্তর 1 দেওয়া আছে। আপনি বলতে পারেন যে উপরেরটাও তো 1 বড় হইতে পারে, তাহলে তো আর প্রকৃত ভগ্নাংশ হইতো না। কারণ প্রকৃত ভগ্নাংশের হচ্ছে উপরেরটা ছোট হয় আর নিচেরটা বড় হয়। তার মানে 1 বেশি, অবশ্যই হরটাই 1 বেশি হবে। হ্যাঁ, ভগ্নাংশটা যেহেতু আমরা যদি চিন্তা করি যে এই যে লবের মানটাকে আমি যদি চিন্তা করি এক্স, তাহলে হরের মানটা অবশ্যই হবে x+1, তাই না? তার মানে ভগ্নাংশটা হবে x/x+1। এই লাইনটা আপনি ডিরেক্টলি, যে ধরি ভগ্নাংশটি হচ্ছে x/x+1, এটা আপনি ডিরেক্টলি লিখতে পারবেন। পরীক্ষার খাতায় যত ছোট করে লিখতে পারবেন, যত তাড়াতাড়ি এগুলো জিনিস লিখতে পারবেন, তত ভালো। আর যখন আপনি মানে ক্লাসের পরীক্ষা যখন দিয়েছেন, তখন লিখতে হবে ধরি লব এক্স, হ্যাঁ, অতএব হর x+1, এগুলো লিখতে হয় না। এটা জাস্ট আপনি রিটেনে আসলেও এভাবে করে লিখবেন x/x+1। আবার প্রশ্ন মতে আমি যদি লিখি, দেখেন যে লব থেকে 2 বিয়োগ করলে, মানে উপরেরটা থেকে 2 বিয়োগ করলে এবং হরের সাথে 2 যোগ করলে, মানে এই যে হর যে আগে ছিল এইটা, হরের সাথে যদি আপনি আরো 2 যোগ করেন, তাহলে সেটা 1/6 হয়। হয়। তার মানে x-2 ডিভিশন হচ্ছে x+3 ইকুয়াল হচ্ছে 1/6। এখন আমরা যদি গুণ করে দেই, এটার সাথে 6 গুণ করলে আসবে 6x-12 সমান x+3। তার মানে 6x থেকে x বিয়োগ করলে আসতেছে 5x সমান 15। অতএব x সমান হচ্ছে 3, x এর মান 3। তার মানে ভগ্নাংশটা কত? ভগ্নাংশটি হচ্ছে x এর মান যেহেতু 3, তার মানে হরের মান হবে 3/4। ক্লিয়ার? আমরা বুঝে গেছি? ক্লিয়ার আমরা? ক্লিয়ার না? মানে এখানে আমাদের মজার ব্যাপারটা হচ্ছে যে এই প্রকৃত ভগ্নাংশ যেহেতু দেখেছি, তাই x/x+1 লিখেছি। কারণ লব হরের অন্তর হচ্ছে 1, মানে লবের চেয়ে হর বেশি হবে, কারণ নাহলে তো আর প্রকৃত ভগ্নাংশ হতো না। প্রকৃত ভগ্নাংশের জন্য হর বেশি হতে হবে লবের চেয়ে। আবার বলছে লব থেকে 1 বিয়োগ করলে, মানে লব মানে উপরেরটা থেকে 1 বিয়োগ করলে এবং হরের সাথে 1 যোগ করলে, হর তো ছিল x+1, x+1 এর সাথে যদি 2 যোগ করা যায়, তাহলে সেটা 1/6 হয়। ঠিক আছে, 1/6 হয়। সেখান থেকে x-2/x+3 ইকুয়াল 1/6। আমরা জানি এরপরে বজ্রগুণন হয়, এই যে বজ্রগুণন, তার মানে x+3 এর সাথে 1 গুণ করলে x+3 আসবে, আর 6 দিয়ে গুণ করলে 6x
6×2 = 12 আসে। এখন 6x থেকে এই এক্সটা যদি আমি এই পাশে বাদ দিই তাহলে 6x - x মানে 5x, আর এখানে -12 ছিল, এটা এই পাশে গেলে +12, তার +12 আর 3 মিলে 15, তার মানে x এর মান হচ্ছে 3। ওকে, ঠিক আছে, ভেরি গুড, সুন্দর। তারপরে এইবার যেটা করব সেটা খুবই একটা পপুলার অঙ্ক। এবারকার যেটা করব এটা মানে আপনাদের কাছে পপুলার তা শুধু নয়, মানে এইটা পপুলার অঙ্ক এই অর্থে যে এটা প্রচুর পরিমাণে বিভিন্ন চাকরির পরীক্ষায় এই কোশ্চেনটা আসে। সেটা হচ্ছে এটার 20 নাম্বার কোশ্চেন। 20 নাম্বার কোশ্চেন, একটি বালিকা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে, তাহলে যাই হোক একটি শ্রেণীকক্ষে দিয়ে দিই, একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসলে দুটি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। বলছে ওই শ্রেণীকক্ষে বেঞ্চের সংখ্যা কতটি? বেঞ্চের সংখ্যা কতটি? আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন দেখেন আমাদের বলছে যে একটা শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে বসলে 6 জন করে যদি ছাত্রী বসে তাহলে দুটি বেঞ্চ খালি থাকে। দুইটা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে যদি 5 জন করে বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে আমি যদি ধরি বেঞ্চের সংখ্যা হচ্ছে এক্সটি, বেঞ্চের সংখ্যা যদি আমরা এক্সটা ধরে নিই, বেঞ্চের সংখ্যা হচ্ছে এক্সটি, ধরি বেঞ্চের সংখ্যা এক্সটি বেঞ্চ আছে, এক্সট্রা বেঞ্চ আছে। তো এইখানে একেবারে আপনারা একটা জিনিস মানে লিখতে পারবেন, হ্যাঁ, একটু মাথাটা খাটাতে হবে, তাহলে একবারেই হবে জিনিসটা। একটু ভালো করে মনোযোগ দেন। তা বেঞ্চের সংখ্যা যদি এক্সট্রা থাকে তাহলে 6 জন করে একটা বেঞ্চে বসতে পারে। তাহলে 6 জন করে যদি একটা বেঞ্চে যদি বসে, বুঝেন, 6 জন করে যদি একটা বেঞ্চে বসে তাহলে মোট বসতে পারবে কয়জন? 6x জন। মোট কয়জন বসতে পারবে? 6x জন বসতে পারবে। কি কথা কি বোঝা গেছে? মোট বসতে পারবে কতজন? 6x জন। মানে আমার তো টোটাল বসতে পারবে, মানে এই 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 এক্সট্রা বেঞ্চে টোটাল বসতে পারবে 6x জন। কিন্তু এই দুইটা বেঞ্চ তো খালি আছে, তাহলে 6x জন বসে নাই, এই দুইটা বেঞ্চ তো পুরোপুরি খালি আছে। তার মানে এই দুইটা বেঞ্চে আসলে এরা বুঝতে পারতো কতজন? দুইটা বেঞ্চে বসতে পারতো 6×2 = 12 জন, না? 6×2 = 12 জন বসতে পারতো, 12 জন বসতে পারতো। তার মানে অ্যাকচুয়াল যে আমাদের যে আমাদের ছাত্রী আছে, অ্যাকচুয়াল ছাত্রী হচ্ছে 6x - 12, মানে 6×2 = 12। কথাটা বুঝেন? প্রতি বেঞ্চে একজন করে, মানে প্রতি বেঞ্চে 6 জন করে বসে, তাহলে এক্সট্রা বেঞ্চে 6x জন বসতে পারবে, 6x জন বসতে পারবে। তার মানে এখন দুইটা বেঞ্চ তো খালি আছে, তার দুইটা বেঞ্চে টোটাল বসতে পারতো কি 12 জন। তাহলে এই 12 জন কম আছে, আসলে যতজন বসার কথা ছিল তার চেয়ে এই 12 জন কম আছে। কথা কি বোঝা গেছে? তাহলে আলটিমেটলি আমাদের এইটা হচ্ছে ছাত্রীর সংখ্যা। কিন্তু প্রতি বেঞ্চে যদি 5 জন করে বসে তাহলে বেঞ্চের সংখ্যা তো এক্স ছিল, তাহলে বেঞ্চের সংখ্যা এক্স হইলে মোট বসতে পারতো 5x জন। আবার এইখানে আবার 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়, তার মানে 6 জনকে যেহেতু দাঁড়িয়ে থাকতে হয়, তার মানে এইখানে আমি যদি ছাত্রীর সংখ্যা বলি তাহলে 5x + 12 জন। কথা কি বোঝা গেছে? তার মানে দুই পাশে আমরা এই জিনিসটা করে দিতে পারি যে 6x - 12 = 5x + হচ্ছে 6। তার মানে এই পাশে যদি 6x - 5x করা যায় তাহলে x,
তার মানে 12 + 6 মানে হচ্ছে 18 হচ্ছে অ্যান্সার। এখানে এইটা কি আমরা বুঝতে পারলাম? এটা কি আমরা বুঝতে পারলাম? এটা আমি আরেকবার বলে দিই। হ্যাঁ, আমি ছাত্রীর সংখ্যাটা এই পাশেও বের করছি, ছাত্রীর সংখ্যা মানে ছাত্রী কত, ছাত্রী ইকুয়াল ছাত্রী মানে টোটাল ছাত্রী। একবার ছাত্রী বের করছি, যদি 6 জন করে বসে তাহলে আমাদের স্টুডেন্ট থাকতো 6x জন, কিন্তু দুইটা বেঞ্চ খালি আছে, তার মানে আমাদের 12 জন কম আছে, 6x - 12 জন আছে। কিন্তু 5 জন করে বসলে আমাদের ছাত্রী 5 জন করে বসলে এক্সট্রা এক্সট্রা বেঞ্চে বসতে পারতো 5x জন, কিন্তু 5 জন করে বসলে 6 জনকে আবার দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে টোটাল স্টুডেন্ট হচ্ছে 5x + 12 জন। তাহলে আমি যদি দুইটা থেকে আমি যদি মানে দুইটা থেকে আমি যদি এক্স এর মান বের করি তাহলে আমাদের বেঞ্চের সংখ্যা পেয়ে যাব। কথা কি বোঝা গেছে? মানে আমি ছাত্রীর সংখ্যা ইকুয়াল ধরতেছি, যে দুই পাশ থেকে আমি ছাত্রীর সংখ্যাটা বের করতেছি, দুই পাশ থেকে। যারা বুঝেন নাই আরেকবার চেক করেন, আরেকবার বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমি যদি বলি, প্রথমে এই কথাটা বাদ দেন, যে এইটা বাদ দেন, এইখানে কিন্তুর পরের লাইন থেকে আপনি মনে করেন আপনার ওখানে কিছু দেওয়া নাই, আপনি ওটা চিন্তা করা বাদ দেন, যে প্রতি বেঞ্চে 6 জন করে বসলে তাহলে আমাদের ছাত্রী বসতো হচ্ছে 6x জন, 6 জন করে যেহেতু বসলে 6x জন, কিন্তু দুইটি বেঞ্চ খালি থাকতো, তার মানে 6x জন নাই আসলে আমার কাছে ছাত্রী। কয়জন ছাত্রী আছে? দুইটা বেঞ্চ তো খালি আছে ভাই, দুইটা বেঞ্চে আরো কি 6 দুগুণে 12 জন বসতে পারতো, তার মানে এতজন কম আছে, 6x এর চেয়ে 12 জন কম আছে, তার মানে এইটা হচ্ছে টোটাল ছাত্রীর সংখ্যা, এটা হচ্ছে টোটাল ছাত্রীর সংখ্যা। কারণ প্রতি বেঞ্চে যদি আমি 6 জনকে 6 জন যেহেতু বসতে পারে, তাহলে এক্সট্রা বেঞ্চে বসতে পারে 6x জন, 6x জন বসতে পারে, কিন্তু ছয়টা ছয়টা মানে 6 জন করে বসে এক্সট্রা বেঞ্চে কিন্তু বসে নাই। আচ্ছা, আপনি মনে করতে পারেন এরকম করেও বলতে পারেন যে আলটিমেটলি আমার আমার এইখানে এক্সট্রা বেঞ্চ যদি আপনি চিন্তা করেন, এক্সট্রা বেঞ্চে কিন্তু বসে নাই, আমার কয়টা কম বেঞ্চে বসছে বলেন দেখি, কয়টা কম বেঞ্চে বসছে? আচ্ছা, আরো আরো সহজ ভাবে আপনাদের বুঝাই দিই, তাহলে বেঞ্চের সংখ্যা যদি এক্সট্রা হয় তাহলে কয়টা বেঞ্চে বসছে বলেন দেখি, এই প্রথম লাইন থেকে বলেন যে কয়টা বেঞ্চে আসলে স্টুডেন্টরা বসছে, কয়টা বেঞ্চে। অনেকজনই বলতেছে বুঝি নাই, যদি না বুঝে থাকেন তাহলে এইটা আমারে বলেন, যে প্রথম থেকে বলেন তো কয়টা বেঞ্চে আসলে বসছে। মোট এক্স এর সংখ্যা, মোট বেঞ্চের সংখ্যা যদি এক্স হয় তাহলে কি বেঞ্চে কয়টা বেঞ্চে বসছে বলেন তো? x - 2টা বেঞ্চে বসছে না? মানে ছাত্রীরা x - 2টা বেঞ্চে বসছে কি বসে নাই? মানে দুটা বেঞ্চ তো খালি আছে, ছাত্রীরা x - 2টা বেঞ্চে বসছে না? এটা আমাকে একটু তাড়াতাড়ি জানান, যারা বুঝেন নাই এর আগের কনসেপ্টটা, এটা আমারে বলেন। x - 2টা বেঞ্চে বসছে না? কারণ টোটাল বেঞ্চ হচ্ছে এক্সট্রা, তার মধ্যে দুইটা বেঞ্চে তো বসে নাই, কারণ দুইটা বেঞ্চ খালি আছে, এবং প্রত্যেকটা বেঞ্চে 6 জন করে বসছে, তাহলে মোট ছাত্রীর সংখ্যা কয়জন করে? 6 × x - 2, এভাবে করেও বলা যায়। তাহলে মোট বেঞ্চ যদি এক্সট্রা থাকে তাহলে মোট কয়টা বেঞ্চে স্টুডেন্টরা বসছে? x - 2টা বেঞ্চে, তার মানে x - 2টা প্রত্যেকটাই কয়জন করে বসছে? প্রতিটা বেঞ্চে 6 জন করে, তাহলে 6 দিয়ে এটাকে গুণ হবে, এইভাবে করে বলতে পারেন। তাহলে এটা হচ্ছে আপনার টোটাল ছাত্রীর সংখ্যা। আবার যখন 5 জন করে প্রত্যেকটা বেঞ্চে বসছে তখন 5x জন বসছে, কিন্তু 6 জন আরো দাঁড়ায় ছিল, তার মানে ছাত্রীর সংখ্যা হচ্ছে এটা। তাহলে দুই পাশ থেকে আমরা দুইটাই ছাত্রীর সংখ্যা বের করছি, সেজন্য আমরা ইকুয়াল দিয়ে দিছি। কি কথা কি বুঝি নাই আমরা? কথা কি বুঝেছি? মানে আপনি এইভাবে করে মনে করলেও কোনো সমস্যা নাই। অতএব এক্স ইকুয়াল হচ্ছে 12 আর ইয়েতে হচ্ছে 18। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমরা এভাবে করেও চিন্তা করতে পারি। আমরা ক্লিয়ার? যেভাবে করে আপনার ইচ্ছা সেভাবে করে আপনি মনে করতে পারেন। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। সবাই ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হুম, আচ্ছা, এইবার এবার আমাদের 22 নাম্বার, 21 নাম্বার করি, 21 নাম্বার। ওকে, 21 নাম্বার অঙ্কে বলছে যে একটি লঞ্চ ক্যাবিন, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক আসছে 21-22 দুটোই ইম্পর্টেন্ট। 20-21-22 মানে এখন যে তিনটা মানে যেগুলো করাচ্ছে এগুলো সবই খুবই বেশি পরিমাণে পরীক্ষায় আসে। একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47, যাত্রী সংখ্যা
47 মাথা পিছু কেবিনের ভাড়া মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ ডেকের ভাড়ার দ্বিগুণ সুমিত হ্যাঁ ফাল্গুনি বলছে 6 যোগ করলাম কেন আচ্ছা 6 যোগ করছি হ্যাঁ উনি সুন্দর অ্যান্সার দিছে সমস্যা নাই আচ্ছা ওকে 5 জন বসার পরেও যেহেতু 6 জন দাঁড়িয়েছিল তাই আমরা 6 যোগ করছিলাম ওখানে আচ্ছা ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা মাথাপিছু 30 টাকা অনেকেই কোশ্চেন গুলা দেখে করার চেষ্টা করে না এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হ্যাঁ যত প্র্যাকটিস করবেন তত আপনাদের কাজে দিবে শুধু আমার করে আমারটা করাটা দেখলে হবে না অনেকেই আছে ট্রাই করতেছেন অনেক ভালো মানে আমি অনেক খুশি হচ্ছি যে খুব তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দেন হ্যাঁ এইগুলো এটা খুবই ভালো জিনিস আর কি নিজেদের ট্রাই করতে হবে মুনমুন আচ্ছা মুনমুনের অ্যান্সার দিচ্ছি আমি মুনমুন আগে এই কোশ্চেনটা দেখেন তারপরে এত টাকা হলে কেবিনে যাত্রীর সংখ্যা কত আচ্ছা কেবিনে যাত্রীর সংখ্যা কত ওকে দেখেন খেয়াল করেন বলছে যে একটি লঞ্চে যাত্রী সংখ্যা কিন্তু 47 দেয়া আছে তো যা মাথা পিছু কেবিনের ভাড়া দেওয়া আছে ডেকের ভাড়ার দ্বিগুণ তার মানে কেবিনের ভাড়া আর ডেকের ভাড়ার যে বিষয়টা দেওয়া আছে কেবিনের ভাড়া ডেকের ভাড়ার হচ্ছে দ্বিগুণ ডেকের ভাড়া বলা আছে 30 টাকা তাহলে ডেকের ভাড়া যদি 30 টাকা হয় কেবিনের ভাড়া তো দ্বিগুণ তার মানে কেবিনের ভাড়া কিন্তু 60 টাকা আর কিছু বলারই প্রয়োজন নাই মানে মাথা পিছু ডেকের ভাড়া কিন্তু 30 টাকা দিয়েই দেওয়া আছে আর মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ বলছে তার মানে 60 টাকা আর কি তাই না মানে আমরা যদি বলি যে ডেক হচ্ছে যদি 30 টাকা হয় মাথা পিছু 30 টাকা তাহলে কেবিন হচ্ছে 60 টাকা এটা যেহেতু দ্বিগুণ কথাটা বলাই আছে 60 টাকা এটা আমরা বুঝতে পারছি 60 টাকা এটা বুঝে গেছি এখন আমরা যদি যাত্রী সংখ্যা যেহেতু কেবিনের যাত্রীর সংখ্যা আমাকে বের করতে বসে ধরি কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে এক্স জন কেবিনের যাত্রী কেবিনের যাত্রী হচ্ছে এক্স জন যাত্রী তাহলে কেবিনের যাত্রী যদি এক্স জন হয় তাহলে ডেকের যাত্রী কতজন আছে ডেকের যাত্রী আছে হচ্ছে 47 মাইনাস এক্স জন কারণ কেবিন আর ডেক মিলায় টোটাল হচ্ছে 47 জন কেবিন আর ডেক মিলায় টোটাল 47 জন আসছে ওকে তাহলে আমরা আমরা একটা জিনিস দেখি যে কেবিনের ভাড়া আর ডেকের ভাড়া দুইটা মিলায় টোটাল ভাড়া আসছে হচ্ছে 1680 টাকা তাহলে এই কেবিনের ভাড়া কেবিনের যাত্রী যে এক্স জন এরা তো ভাড়া দিছে 60 টাকা করে তার মানে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে 60 টাকা করে দিছে যেহেতু 60 × x মানে 60x প্লাস আর ডেকের যে যাত্রী আছে 47 মাইনাস এক্স জন এরা 30 টাকা করে ভাড়া দিছে তার মানে প্লাস 30 × 47 মাইনাস এক্স সমান এটা টোটাল কত টাকা আসছে টোটাল হচ্ছে 1680 টাকা 1680 টাকা আসছে তাহলে এখান থেকে আমরা যদি 60x প্লাস 3 × 7 = 21 আর 3 × 4 হচ্ছে 12 12 আর 4 হচ্ছে 14 12 দিয়ে 14 এখানে হচ্ছে 0 মাইনাস 30x সমান 1680 1680 তাহলে আমাদের এখান থেকে কত দাঁড়ায় যে এইটা থেকে এটা বিয়োগ করলে তো 30x থাকে তার মানে এটা থেকে 1410 যদি বিয়োগ করা যায় 1680 থেকে 1410 বিয়োগ করা গেলে এখানে থাকলো 280 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 70 তার মানে x সমান হচ্ছে এইটা বাই হচ্ছে 30 শূন্য শূন্য কাটা দিলে এখানে থাকে হচ্ছে 9 তার মানে কেবিনের কেবিনের যাত্রী হচ্ছে মাত্র 9 জন কেবিনের যাত্রী মাত্র 9 জন আর ডেকের যাত্রী হচ্ছে বাকিটা কেবিনের যাত্রী যেহেতু বের করতে বলছে তার মানে 9 জন হবে অ্যান্সার ঠিক আছে সহজ না অঙ্কটা খুবই সহজ অঙ্ক
মানে এগুলো কিন্তু আমাদের কি করতে হবে বলেন তো? এগুলো আমাদেরকে ভয় পাওয়া যাবে না। প্রথম কথা কি, মানে এই অঙ্ক না পারার পিছনে একটাই কারণ হতে পারে, এত বড় অঙ্ক দেখে আপনার যদি প্রিলিমিনারিতে এই কোশ্চেনটা আসে, এই অঙ্কটা দেখে ম্যাক্সিমামই অ্যান্সার করার চেষ্টাই করবে না, যে অঙ্ক করা মানে ও মনে করবে যে আর এই অঙ্ক করতে তো মনে হয় 2 মিনিট 5 মিনিট সময় লাগবে। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা কি, আপনি আপনি যখন যদি মনে করেন আপনার এইবার বিসিএস প্রিলিতে এই কোশ্চেনটা যদি এসে থাকে, তাহলে আপনি কিভাবে করে ওখানে ওখানে আপনি আপনার সিস্টেমটা কি হবে, কোন সিস্টেমে আগাবেন? এখানে 47 ডেকের ভাড়া মাথা পিছু 30 টাকা দেওয়া আছে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে আপনার মাথার মধ্যে থাকবে যে ডেকের ভাড়া যদি 30 টাকা হয়, তাহলে কেবিন হচ্ছে 60 টাকা। এটা আমাদের মাথায় থাকলো, এটা 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 আমরা চিন্তা করব। তারপরে যাত্রী, এটা বলছে হচ্ছে যাত্রী সংখ্যা মোট হচ্ছে 47, কেবিনের যাত্রী আমি যদি এক্স ধরে নেই, তাহলে 47 মাইনাস এক্স হচ্ছে, তাহলে কেবিনের ভাড়া তো 60 টাকা, তাহলে 60 ইন্টু এক্স, মানে কেবিনের কাছ থেকে টাকা পাইছে, কেবিনের যাত্রী যেহেতু এক্স জন আমি ধরে নিচ্ছি, তাহলে ওদের কাছ থেকে 60 টাকা করে পাইছে, তাহলে 60 ইন্টু এক্স মিলে 60 টাকা মোট পাইছে। আবার আবার কেবিনের যাত্রী যদি এক্স জন হয়, তাহলে ডেকের যাত্রী হচ্ছে 47 মাইনাস এক্স জন, তাহলে এদের কাছ থেকে 30 টাকা করে পাইছে, মাথা পিছু 30 টাকা করে, তাহলে মোট টাকা পাইছে 30 ইন্টু 47 মাইনাস এক্স সমান হচ্ছে টোটালটা মিলে 1680। এতটুকু জিনিস করার পরে একটু তাড়াতাড়ি গুনটুন করতে পারতে হবে, যে হ্যাঁ 30 কে এটা দিয়ে গুণ করতেছি, 3 সাথে 21, আর তারপরে হচ্ছে 3 এ 4 12, আর 2 এ হচ্ছে 14, তারপর একটা শূন্য মাইনাস 30x সমান 1680। জাস্ট এখান থেকে এটা থেকে এটা বাদ দিলে 30x ইকুয়াল, এটা থেকে এটা বাদ দিলে 270, এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে ফেলবো, 270 মাইনাস বাই এটা, তার মানে আপনার এটা হচ্ছে 30, তার মানে হচ্ছে 9 জন। এইভাবে করে আমরা বের করে ফেলবো। তো আলটিমেটলি এটা এটা কিন্তু খুব মানে কঠিন কিছু না, কিন্তু জিনিসগুলা কোশ্চেন গুলা যেহেতু বড়, এখানে এই টাইপের কোশ্চেন আসলে ভয় পাওয়া যাবে না, সবচেয়ে বড় কথা এটা। ঠিক আছে? হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে, এবং এইখানেও যখন আমি দেই বারবার করে মাথা খাটাতে হবে। তাই প্র্যাকটিসের ওই ইয়াটা, আমি তো শীটটা এই জন্যই দেওয়ার আমি প্ল্যান করছি। ইনশাল্লাহ কালকে থেকে তো লকডাউন শেষ, ইনশাল্লাহ কালকে থেকে আমি ওটার ফুল দমে কাজ শুরু করতে পারবো, আর 15 তারিখের পর থেকে দিতে পারবো ইনশাল্লাহ শীটগুলা। 22 নাম্বার, এটার 22 নাম্বার কোশ্চেন, যে মোট, আচ্ছা 22 নাম্বার কোশ্চেন করার আগে তখন আপু কোশ্চেন করছে একটা, যে যদি এখানে মোট ওই যে এর আগের যে অঙ্কটা ছিল, এর আগে একটা অঙ্ক ছিল যে একটা বালিকা বিদ্যালয়ে অনেকগুলা বেঞ্চ ছিল, এই বেঞ্চগুলা যে ছিল, এই বেঞ্চগুলাতে 6 জন করে বসলে, বলছে যে 6 জন করে বসলে 2টি বেঞ্চ খালি থাকে, দুটি বেঞ্চ খালি থাকে, আর 5 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে। আমাকে যে কোশ্চেনটা তখন করছিল আর কি, দাঁড়িয়ে থাকে, এটা বলছে এই বেঞ্চগুলোতে 6 জন করে, তাহলে আমি বেঞ্চের সংখ্যা এক্সটি আমি যাই বের করতে বলুক না কেন, বেঞ্চের সংখ্যা যদি আপনি ধরে নেন, তাহলে আপনার জন্য কোশ্চেনটা সলভ করা ইজিয়ার হবে। বেঞ্চের সংখ্যা আমি ধরে নিলাম এক্সটা, তাহলে যদি 2টা বেঞ্চ খালি থাকে, তাহলে 6 জন করে বসলে 2টা বেঞ্চ খালি থাকে, মানে এক্স মাইনাস 2টাতে 2টা বেঞ্চে সব স্টুডেন্ট বসে যায়, তার মানে মোট স্টুডেন্ট সংখ্যা হয় 6 ইন্টু এক্স মাইনাস 2। আবার 5 জন করে যদি বসে এই এক্সট্রা বেঞ্চে, মানে টোটাল তখন আর খালি থাকে না, তখন 5x জন ওই সবগুলা বেঞ্চে টোটাল 5x জন থাকে, তাহলে সব স্টুডেন্ট হয়ে যায় নাই, আমার আরো 6 জন দাঁড়ায় আছে, তার মানে টোটাল স্টুডেন্ট সংখ্যা তখন দাঁড়ায় 5x প্লাস 6 জন, কারণ যতজন বসে আছে এতজন তো আছেই, তার সাথে আরো 6 জন আরো দাঁড়ায় আছে, টোটাল স্টুডেন্ট হচ্ছে এতজন। এইখান থেকে আমরা 6x মাইনাস 12 ইকুয়াল 5x প্লাস 6 করে এক্স এর মান যে 18 পাইলাম, 18 হচ্ছে বেঞ্চের সংখ্যা। এখন উনি আমাকে বলছেন যদি ছাত্রীর সংখ্যা বের করতে বলতো তাহলে কি এইভাবে করতাম? হ্যাঁ, ছাত্রীর সংখ্যা বের করতে বললো এই নিয়মেই করতেন, শুধু এই সময় এরপরে ছাত্রীর সংখ্যা যে কোনো এক জায়গায় আপনি মানটা বসাই দিতেন, যে 6 ইন্টু এক্স মাইনাস 2, এক্স এর মান যদি আপনি 18 বসাই দেন, তাহলে 18 মাইনাস 2 মানে 6 ইন্টু 16, 6 ইন্টু 16 মানে 96 জন ছাত্রী আছে। অথবা কেউ যদি 5x প্লাস 6 থেকেও বের করতে চায় তাহলেও বের হইতো। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? যে কেউ যদি বলে যে না আমি ছাত্রীর সংখ্যা এইটা দিয়ে বের করবো, যে 5x প্লাস 6 দিয়ে, যে 5x প্লাস 6 ছাত্রীর সংখ্যা, হ্যাঁ, তাহলে 5 ইন্টু এক্স মানে ছিল, এক্স এর মান আমাদের বের হয়েছিল 18, তার মানে
এখানেও এখানেও বের হবে 5 8 40 শূন্য, 5 5 আর 4 9 96 জন। এদিক দিয়ে বের করলেও 96 জন বের হবে, এদিক দিয়ে বের করলেও 96 জন বের হবে, কারণ এইটাই তো টোটাল ছাত্রীর সংখ্যা, যে ছাত্রীগুলা। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন আসেন 22 নম্বর অঙ্কে। 22 নম্বর অঙ্কটা হচ্ছে যে মোট 120টি, মোট 120টি 25 পয়সার মুদ্রা। মানে একটা জিনিস চিন্তা করেন, এইখানকার ওই যে এক ভাই বলছে যে এইটা কত আগে লঞ্চ, আসলে যে মাত্র 47 জন, দুইটা মিলে লঞ্চে যাত্রী সংখ্যা মাত্র 47 জন। এখানে দেখেন এই অঙ্কগুলো কত আগেকার, আগিলা অঙ্ক আর কি, যে 25 পয়সার মুদ্রা, আরে 25 পয়সার মুদ্রা 50 পয়সার মুদ্রা এখন আছে, যে মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রার মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কতটি? কোন প্রকারের মুদ্রার সংখ্যা কতটি? ও আচ্ছা, আপনি বলছিলেন এমিলি আপু, আচ্ছা। আচ্ছা, ওকে। মোট 120টি, মোট 120টি 25 পয়সার মুদ্রা আছে আর 50 পয়সার মুদ্রা আছে, মানে 120টা হচ্ছে টোটাল, মানে 25 পয়সার মুদ্রা আর 50 পয়সার মুদ্রা মিলে মোট হচ্ছে 120টা আছে। তাহলে মোট টাকা হচ্ছে 35 টাকা। তাহলে 35 টাকা মানে কত পয়সা? 35 টাকা মানে হচ্ছে 3500 পয়সা, তাই না? 1 টাকা মানে 100 পয়সা, 3500 পয়সা। তাহলে আমাদের মোট মুদ্রা আছে কয়টা? মোট মুদ্রা আছে 120টা, তার মধ্যে কিছুগুলো আছে 25 পয়সা, কিছুগুলো আছে 50 পয়সা। তাহলে আমি যদি ধরি যে 25 পয়সার মুদ্রা আছে এক্সটি, ধরি 25 পয়সার মুদ্রা আছে এক্সটি, তাহলে 25 পয়সার যদি এক্সট্রা থাকে, তাহলে 50 পয়সার মুদ্রা কয়টা থাকবে? 50 পয়সার মুদ্রা থাকবে 120 মাইনাস এক্স, কারণ টোটাল তো 120টা আছে। তার মানে আমার 25টা এক্স, 25 পয়সার মুদ্রা যদি এক্সট্রা থাকে, তাহলে মোট পয়সা হইলো 25 ইন্টু এক্স মানে 25 এক্স। আবার 50 পয়সার মুদ্রা যদি 120 মাইনাস এক্সট্রা থাকে, তাহলে 120 মাইনাস এক্স ইন্টু হচ্ছে 50, এটা হইলো আপনার মোট পয়সার পরিমাণ। তাহলে এই দুটা যোগ করলে 3500 হবে। এটা কি বোঝা গেছে? এটা কি বুঝতে পারছেন? এই কাহিনী বুঝতে পারছেন যে 25টা 25টা 50 পয়সার 25 পয়সার মুদ্রা আছে এক্সট্রা, 25 পয়সার মুদ্রা যেহেতু এক্সট্রা আছে, তার মানে কি 25 এক্স আমাদের মোট পয়সা। আবার 100 মাইনাস 20টা, 100 মাইনাস এক্সট্রা আপনার 50 পয়সার মুদ্রা আছে। মানে আমাদের টোটাল দুইটা মিলে 120টা আছে। আমি যদি চিন্তা করি যে 25 পয়সার মুদ্রা আছে এক্সট্রা, তাহলে কি 50 পয়সার মুদ্রা কি থাকবে? 120 মাইনাস এক্সট্রা না? এখন মনে করেন আপনার কাছে যদি 10 পয়সার মুদ্রা, আপনার কাছে যদি 10 পয়সার মুদ্রা যদি 5টা থাকে, তাহলে 5 10 50টা হবে না? সেরকম আমি যদি 25 পয়সার মুদ্রা আপনার কাছে যদি 3টা থাকে, 3 পাশে 75 পয়সা হবে না? তাহলে এক্সট্রা থাকলে কি আপনার মান কত দাঁড়াবে? 25 এক্স টাকা। এই যে 25 এক্স পয়সা হবে, তার মানে আপনার পয়সা হবে 25 এক্স। ঠিক আছে? আবার আপনার যদি 50 পয়সার মুদ্রা, তার মানে 120 মাইনাস এক্সট্রা আছে, সেটা সেটার সেটার পরিমাণ কত দাঁড়াবে? 50কে 120 মাইনাস এক্স মানে জয়টা আছে তত দিয়ে গুণ করবো। নর্মাল, নর্মাল অঙ্ক আর কি, কিছুই নেই অঙ্কটার মধ্যে। হ্যাঁ, সবাই দেওয়ার সাথে সাথে অ্যান্সার দিয়ে দিছে, খুবই সুন্দর। আপনাদের পারফরমেন্সে আমি খুব খুশি। এটা হচ্ছে 605 × 60 যেহেতু, তার মানে 600, এখানে আসতেছে 6000 মাইনাস এখানে আসতেছে 50 এক্স ইকুয়াল হচ্ছে 3500। এটা মাইনাস করলে আমাদের আসতেছে -25 এক্স সমান -25 এক্স সমান হচ্ছে 3500 মাইনাস 6000, মানে আলটিমেটলি -2500 হচ্ছে না, -2500। তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস 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 কাইটা দিই, তাহলে 2500কে 25 দিয়ে ভাগ করলে আসতেছে 100। এক্স মানে 100, মানে 25 পয়সার মুদ্রা আছে 100টা, অতএব 50 পয়সার মুদ্রা কয়টা? 50 পয়সার মুদ্রা হচ্ছে
50 পয়সার মুদ্রা 120 মাইনাস 100, তার মানে 20টা। ঠিক আছে, ক্লিয়ার? স্যার কন্ডিশন, কন্ডিশন না স্যার, কোশ্চেনে কি চেয়েছিল, আমরা কি বের করলাম কিছুই বুঝলাম না। হায় হায় রে, হায় 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 ভাই, চাইছে কোন প্রকারের মুদ্রা কয়টা আছে। এটা তো সহজ অঙ্ক, এটা আবার না বুঝার কি আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। ভাই মনে করেন আমার তো চাইছে কি কোন প্রকারের মুদ্রা কয়টা আছে। আমাদের মুদ্রা মোট ছিল 120টা। এত কঠিন প্রশ্ন এটা, হায় হায়। এইটা কঠিন প্রশ্ন কেমনে হয়? আপনার 25 পয়সার মুদ্রা, এটা হচ্ছে 25 পয়সার মুদ্রা, আর আছে 50 পয়সার মুদ্রা। এই 25 পয়সা আর 50 পয়সার মুদ্রা মিলে মোট 120টা প্রশ্ন আছে। 120টা আপনার কয়েন আছে, মোট মুদ্রা আছে। মোট মুদ্রা আছে 120টা। কিছুগুলা 25 পয়সা আছে, কিছুগুলা 50 পয়সা আছে। আপনাকে বের করতে বলছে কয়টা 25 পয়সা আছে, কয়টা 50 পয়সার মুদ্রা আছে। এগুলো সবগুলো মিলে 35 টাকা হয়েছে, সবগুলো মিলে আসছে 35 টাকা। ঠিক, খুব কঠিন। আমি ধরে নিব 25 পয়সার মুদ্রা আছে এক্সট্রা, 25 পয়সার মুদ্রা আছে এক্সট্রা, আর 50 পয়সার মুদ্রা আছে তাহলে 120টা, যেহেতু টোটালটা আছে তার মানে 120 মাইনাস এক্সট্রা, 120 মাইনাস এক্সট্রা আছে। তাহলে এটা যদি এক্সট্রা থাকে তাহলে 50 পয়সার মুদ্রা আছে 120 মাইনাস এক্সট্রা, এতটুকু। ঠিক আছে, তো আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে যদি 25 পয়সার মুদ্রা, আপনাকে 25 পয়সার মুদ্রা মনে করেন অনেকগুলো কয়েন আছে, কয়টা আছে এক্সট্রা কয়েন আছে 25 পয়সার মুদ্রাগুলা, তাহলে মোট কত পয়সা হবে? তাহলে এক্সট্রা, এক্সট্রা যদি 25 পয়সার মুদ্রা থাকে তাহলে এক্স ইন্টু 25 পয়সা মিলে 25x হবে। এই তো 25x, এত পয়সা থাকবে। মনে করেন 25 পয়সার মুদ্রা একটা থাকলে দাম হইতো 25 পয়সাই। যদি দুইটা থাকতো 25 ইন্টু 2 মানে 50 পয়সা হইতো। যদি তিনটা থাকতো তাহলে 25 ইন্টু 3 মানে 75 পয়সা হইতো। যদি চারটা থাকতো তাহলে 100 পয়সা হইতো। পাঁচটা থাকলে 125 পয়সা হইতো। ছয়টা থাকলে মানে 6 দিয়ে গুণ হইতো। তাহলে এক্সট্রা থাকলে কি হবে? 25 ইন্টু এক্স এত পয়সা হবে। আবার 50 পয়সার মুদ্রা, 50 পয়সার মুদ্রা 100, মানে 120 থেকে এক্স বাদ যাবে, কারণ 25 পয়সা যদি এক্সট্রা থাকে, মোট তো আছে 120টা, তাহলে 50 পয়সার মুদ্রা আছে 120 মাইনাস এক্সট্রা। তার মানে এইবার আপনি মনে করেন আরেকটা থলের মধ্যে 50 পয়সার মুদ্রা আছে, কয়টা আছে? 120 মাইনাস এক্সট্রা 50 পয়সার মুদ্রা আছে। তাহলে মোট কত কত পয়সা হবে এখানে? ওই 50 পয়সারও বেলা তো একই কথাই। যদি 1 পয়সা হয় তাহলে 50 পয়সা মিলে, একটা যদি পয়সা থাকে তাহলে 50 পয়সাই হবে, দুইটা পয়সা থাকলে 100 পয়সা হবে, তিনটা পয়সা থাকলে 150 পয়সা হবে। এরকম 120 মাইনাস এক্সট্রা মুদ্রা আছে আপনার 50 পয়সার, তাহলে কত পয়সা হবে? ইন্টু 50, 120 মাইনাস এক্স ইন্টু 50। এই দুইটা মিলে যত পয়সা আসছে, টোটাল যত পয়সা হইলো আমার, এই পয়সাটার মূল্য হচ্ছে টোটাল, এই সবগুলো মিলে আমার মোট আছে 35 টাকা। 35 টাকা মানে কত পয়সা? 3500 পয়সা। এই তো, এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মান কি চাওয়া হয়েছে? এক্স এর মান তো আমি ধরছি 25 পয়সার মুদ্রা কয়টা আছে, সেটাই আমি এক্স এর মান ধরছি। তার মানে 25x প্লাস, এখানে যদি আমি এটা দিয়ে গুণ দিই তাহলে 6000 আসছে। 6000 মাইনাস 50x ইকুয়াল হচ্ছে 3500। তাহলে 25x থেকে 50x বাদ দিলে মাইনাস 25x, আর 3500 থেকে, আমার তো এখানে এই 6000 যেহেতু প্লাস ছিল, এখানে মাইনাস 6000 হবে। তাহলে মাইনাস 6000, 3500 থেকে 6000 যদি বাদ দিই, 3500 থেকে 6000 তো বড়, তার মানে 6000 থেকে 3500 বাদ দিলে আসলে, মানে তারপরে সামনে একটা মাইনাস বসাই দিব, তার মানে মাইনাস 25x সমান হচ্ছে মাইনাস 6000 থেকে 3500, এই 2500 যদি বাদ দিই, 3500 বাদ দিলে আমাদের আসবে 2500। কিন্তু একটা মাইনাস দিতে হবে কেন? কারণ আমি ছোটটা থেকে বড়টা মাইনাস করতেছি, তাই এলে মাইনাস 2500 আসলো। তাহলে মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে এক্স এর পরিমাণ দাঁড়াচ্ছে 2500 ভাগ 25, তার মানে 100। এক্স এর মান 100 মানে কি? এক্স এর মান 100 মানে আমি ধরছিলাম 25 পয়সার মুদ্রা আছে এক্সট্রা, তার মানে 25 পয়সার মুদ্রা আসলে 100টা আছে। তাহলে 50 পয়সার মুদ্রায়
120 মাইনাস এক্স মানে আর 20টা আছে, 50 পয়সার মধ্যে 20টা আছে। ভাই বুঝছেন কি বুঝেন নাই? আমাদের জানান, বুঝি নাই, সবাই কি বুঝছি? পঁয়ত্রিশশো কেমনে আসলো? 3500 হচ্ছে 35 টাকা যে আছে, এই যে 35 টাকা, টোটাল টাকার পরিমাণ তো 35 টাকা। তাহলে 35 টাকা মানে কত পয়সা, যেহেতু আমরা এগুলা পয়সা দিয়ে হিসাব করছি, তাই 3500 পয়সা আসছে। 35 টাকা মানে 3500 পয়সা, এইভাবে 3500 আসছে। তাসনিয়া, তাসনিয়া বুঝছেন? ক্লিয়ার, বুঝেছেন? ওকে, আচ্ছা, এবার লেখেন। এবার আমরা করব 19 নম্বর অঙ্ক। হ্যাঁ, হ্যাঁ, 100 পয়সায় 1 টাকা। ঠিক আছে, 3500 পয়সা আসছে। ওকে, থ্যাংকস স্যার, ক্লিয়ার। হ্যাঁ, ওকে, ওয়েলকাম। আচ্ছা, 29 নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আহ, একজন ক্ষুদ্র ব্যবসায়ী একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5600 টাকা 5600 টাকা বিনিয়োগ করে 1 বছর পর কিছু টাকার উপর 5% এবং আহ কে কোশ্চেন করছে? কমল, কমল কোশ্চেন করছে যে 50 পয়সাকে এক্স ধরলে হবে কিনা। 50 পয়সাকে এক্স ধরবেন কেন? আপনার চাইছে মানে 50 পয়সাকে এক্স ধরলে ধরতে পারেন, সমস্যা নাই, একই কথা, একই একই অঙ্কই, সমস্যা নাই। তাহলে এক্স এর মান বের হবে 20 আর কি, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আহ এবং অবশিষ্ট টাকার উপর, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই মনোযোগ দিয়ে কোশ্চেনটা তুলেন। অবশিষ্ট টাকার উপর 4%, অবশিষ্ট টাকার উপর 4% লাভ, 4% লাভ করলেন, লাভ করলেন। মোট 256 টাকা লাভ হলে তিনি কত টাকার 5%, তিনি কত টাকার 5%, কত টাকার উপর 5% লাভ করলেন, তিনি কত টাকার উপর 5% লাভ করলেন। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে এটা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা ভালো করে বুঝেন। এটা এটা আসলে অ্যাকচুয়ালি কোথাকার অঙ্ক বলেন তো? এটা আসলে আমাদের সরল মুনাফার অঙ্ক। কোথাকার অঙ্ক? এটা অ্যাকচুয়ালি সরল মুনাফার সাথে, সরল মুনাফার মধ্যেও এই টাইপের অঙ্ক আমাদের আছে, একেবারে সরল মুনাফার অঙ্ক। খুবই মানে মনোযোগ সহকারে শুনেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সরল মুনাফার অঙ্ক। তো সরল মুনাফার অঙ্ক হলেও এই এই অঙ্কটা কিন্তু মানে খুবই মানে ইম্পর্টেন্ট অঙ্ক এবং মজার অঙ্ক, এবং খুবই ইজিলি আমরা এটা পারবো আর কি। দেখেন, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। এই টাইপের কোশ্চেন খুবই, ব্যাংকে তো খুবই কমন এই টাইপের কোশ্চেন। একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5600 টাকা বিনিয়োগ করে 1 বছর পর কিছু টাকার উপরে 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলেন। আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনারা অনেকেই এখানে আছেন, মানে আমি একটা জিনিসে খুব অবাক হই যে কিছু খুব নর্মাল জিনিসগুলো আপনারা বুঝতে পারতেছেন না, যেগুলো মানে তাদের জন্য কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ আমার এই কোর্সটাতে আমি কিন্তু আর 3টা থেকে মানে 4টা ক্লাস পরেই, আমরা কিন্তু হায়ার ম্যাথের অনেকগুলো চ্যাপ্টার করব 4টি ক্লাস পরে।
তখন কিন্তু সব মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, আপনারা যারা অ্যাকচুয়ালি শুধু প্রাইমারির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা বিসিএস আলটিমেটলি দিবেন না, আমার আমার কথা হচ্ছে যে বিসিএস টা আলটিমেটলি আপনাদের অতটা প্রায়োরিটি নাই, মানে কারণ বিসিএস এ তো লিখিততে বা একটু আপনি জাস্ট হ্যাঁ প্রিলি একটু দিলাম, লিখিত পরে দেখা যাবে, এরকম যাদের চিন্তা ভাবনা আছে তারা ওই যে প্রাইমারি গ্রুপে আপনাদের ভর্তির জন্য যে ইয়ে করছে আপনারা শুধু ওইটাই প্র্যাকটিস করেন। কারণ এই 3-4 দিন পরে আমাদের কিন্তু মানে ইয়াগুলা যেহেতু হায়ার ম্যাথের কিছু জিনিস কিন্তু টাফ হবে, আমি বললাম যে একটু হলেও টাফ হবে, আপনাদেরকে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, একটু আপনাদের এটা মাথায় রাখতে হবে। মানে আহ ঠিকই আছে, এটা টাফ মানে কি আমি যে অঙ্ক করাচ্ছি এটা তো টাফ না, কিন্তু প্র্যাকটিস না করলে এটা অনেক বেশি টাফ মনে হবে। যদি জীবনে প্রথমবারের মতো করে থাকেন, জীবনে প্রথমবারের মতো করলে অনেক বেশি টাফ মনে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং বেশি করে প্র্যাকটিস করতে হবে বাসায়। যার কাছে টাফ মনে হবে এটাও কিন্তু টাফ হবে না যদি বেশি করে প্র্যাকটিস করে। ঠিক আছে, যারা বেশি করে প্র্যাকটিস করবে তাদের জন্য সমস্যা হবে না ইনশাল্লাহ। আসেন আমরা যদি ধরে নেই, মানে আমাদের আমাদের কিন্তু বলছে যে কত টাকার উপরে 5% লাভ করলেন। হ্যাঁ, ধরে নেই, যদি ধরি ধরি আমি যদি বলি যে এক্স টাকার উপরে 5% লাভ, মানে কথাটা বুঝেন, একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5600 টাকা বিনিয়োগ করছে, 5600 টাকা বিনিয়োগ যে করছে মানে 5600 টাকা ইনভেস্ট করছে কোনো জায়গায়, তার মধ্যে কিছু কিছু টাকার উপরে 5% ও লাভ পাইছে, কিছু টাকার উপরে 4% সে লাভ পাইছে। মানে কিছু টাকার উপর 5%, মানে ওই 5600 টাকার মধ্যে কিছু টাকার উপরে 5%, কিছু টাকার উপর 4% লাভ পাইছে, মোট লাভ পাইছে হচ্ছে 256 টাকা। তাহলে 5% লাভ কত টাকার উপরে পাইছে? আমি যদি ধরে নেই যে 5% লাভ লাভ পাইছে হচ্ছে এক্স টাকার উপরে, আমি যদি ধরে নেই যে ধরি 5% লাভ পেয়েছে এক্স টাকার উপরে, লাভ পেয়েছে, প্রাইমারি ব্যাচ শুরু করবেন কতদিন পর? প্রাইমারি ব্যাচ করাবো না তো, প্রাইমারি ব্যাচ করাবো না, প্রাইমারি ব্যাচে এর আগে যেটা করাইছি সেটার মধ্যে আমি আপনাদের একটা সুবিধা করে দিছি যে প্রাইমারি ব্যাচে ফ্রি ফ্রি ভর্তি ভর্তি করাইছি, ফ্রি ভর্তি। এরপরে আমি প্রাইমারি ব্যাচ করাতে পারি, সেটা তো টাকা দিয়ে ভর্তি হইতে হবে। এই ফ্রি ভর্তি মানে কি, এই রেকর্ডেড ক্লাস ওখানে আছে 33টা, আর একটা সলভ ক্লাস আছে, মোট 34টা ক্লাস আছে। এই ক্লাসগুলা দেখে দেখে প্রাইমারির জন্য ওখানে যা যা সিলেবাস আছে ওগুলো আমরা শর্টকাটে ওখানে শেষ করছি। সেটাতে তো যা মানে যারা যারা আপনারা ভর্তি হয়েছেন, মানে ওই যে দ্বিতীয়বার পেমেন্ট যারা করছেন তারা তো অবশ্যই সবাই গ্রুপে ভর্তি হয়ে গেছেন। ঠিক আছে, 5% লাভ 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 পেয়েছেন হচ্ছে 5% লাভ পেয়েছেন এক্স টাকার উপর, এক্স টাকার উপর। অতএব 4% লাভ পাইছে কত টাকার উপর তাহলে বলেন তো? বাকি বাকি টাকার উপরে, 5600 মাইনাস এক্স টাকার উপরে, মানে এই 5600 টাকার মধ্যে কিছু টাকার উপরে 5% লাভ পাইছে, আবার কিছু টাকার উপরে 4% লাভ পাইছে। তাহলে আমরা কি করব বলেন তো? যে 5% লাভ পাইছে হচ্ছে এক্স টাকার উপর, তাহলে 4% লাভ পাইছে 5600 মাইনাস এক্স টাকার উপর, এই এই কাহিনী। আচ্ছা, লাভ হইছে দেখেন ভাই, ভাই আমাদের আমাদের একটা জিনিস বলেন তো, এইখানে এক্স টাকার উপরে, তার মানে এটা হচ্ছে মূলধন, 5% মানে এটা হচ্ছে রেট। ঠিক আছে, তাহলে 1 বছর পর, মানে টাইম দেওয়া আছে 1 বছর পর, তাহলে পিএনআর এর কথা যদি আমি চিন্তা করি, তাহলে মানে আমাদের লাভের পরিমাণটা কি, যে 5% দিয়ে যে লাভটা আসবে পিএনআর না? 256 কেন হবে? কোনটা 256 হবে? কোনটা? অভিজিৎ মজুমদার, না না না, মোট মোট এই যে দেখেন 5% লাভ পাইছে হচ্ছে এক্স টাকার উপর, মানে কিছু টাকা, ভালো করে মনোযোগ দেন, মানে কোশ্চেনটার দিকে আগে মনোযোগ দেন। এই 5600 টাকা বিনিয়োগ করছে না, কিছু টাকাতে আপনি 5% লাভ পাইছেন, আবার কিছু টাকার উপরে আপনি 4% লাভ পাইছেন। এই 5600 টাকার মধ্যে আমি যদি ধরে নেই আমি 5600 টাকার মধ্যে লাভ পাইছি কিছু টাকা, যে এক্স টাকার উপরে 5% লাভ পাইছিলাম, এবং বাকি 5600 টাকার মধ্যে বাকি টাকার উপরে 4% লাভ পাইছি। এইটা হচ্ছে বিষয়, মানে 5600 মাইনাস এক্স টাকার উপরে 4% লাভ পেয়েছি। বুঝছেন? আপনারা সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এটা বুঝে গেছেন? ও আচ্ছা, তাহলে 5% যদি আমরা লাভ পাই, এক্স টাকার উপরে যদি 5% লাভ পাই 1 বছর পরে, আমি যদি পিএনআর মানে লাভের পরিমাণ আই, এখানে যদি বলি আই ওয়ান ইকুয়াল পিএনআর, এই সূত্র যদি আমরা বসাই, তাহলে পি এর মান হচ্ছে এক্স, এন এর মান তো 1 বছর, আর এর মান হচ্ছে 5/100, 5% মানে 5/100,
তার মানে আসতেছে 5x/100, প্রথমটা 5x/100। আবার এইটার ক্ষেত্রে I2 ইকুয়াল যদি PNR ধরি আমরা, পি এর মান হচ্ছে এই 5600 মাইনাস x টাকা, এন এর মান তো 1 বছর, আর এর মান হচ্ছে 4%, মানে 4/100। তার মানে আমরা বলতে পারি যে এটা তো আরো কাটাকাটি করা যায় অবশ্য, আচ্ছা কাটাকাটি করার প্রয়োজন নাই, কারণ 100 যেহেতু আছে 100 দিয়েই আমাদের রাখা বেটার, 100 রেখে দেই। হ্যাঁ, আচ্ছা 100 রেখে দিয়া আমরা যদি এটা করি যে 4 × 5600 মাইনাস x/, হচ্ছে 100, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের লাভ। তাহলে প্রথম ক্ষেত্রে আমি লাভ পাইছি এত টাকা, 5% দিয়ে লাভ পাইছি এত টাকা, I ইকুয়াল PNR। দ্বিতীয় ক্ষেত্রে লাভ পাইছি এত টাকা। এই দুইটা লাভ মিলে আমাদের টোটাল লাভের পরিমাণ হচ্ছে 256 টাকা, দুইটা লাভ মিলে। তাহলে দুইটা লাভ মিলে কত, যে 5x/100 প্লাস 4 ইন্টু, আচ্ছা 4 দিয়ে যদি গুণ করে দেই, 4 দিয়ে একবারে গুণ করে দেই, 4 দিয়ে এখানে যদি গুণ করি 5600-কে, 4×6 = 24, 4×5 = 20, 20 আর 2 হচ্ছে 22, তার মানে দুইটা শূন্য, মাইনাস হচ্ছে 4x বাই হচ্ছে 100 সমান হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 256 টাকা, 256। বুঝা গেছে? তাহলে এখানে 100 যদি আমরা লসাগু করলে 100 আসে, তার মানে 5x প্লাস 22,400 মাইনাস 4x ইকুয়াল হচ্ছে 2,256। তার মানে এখানে যদি বিয়োগ করি তাহলে x প্লাস 22400 সমান, এটাকে এটা দ্বারা গুণ করলে 25600 আসে। তার মানে এক্স এর মান কত দাঁড়ায়, এটা বিয়োগ করলেই পাওয়া যাবে। তার মানে 25600 মাইনাস 22400 বিয়োগ করলে কত আসে, তার মানে 3200 টাকা। এক্স এর মান দাঁড়ায় 3200 টাকা। এক্স এর মানই তো আমি ধরছিলাম যে 5%-এর উপরে কত টাকা লাভ পাইছি, সেটাকেই এক্স ধরছি। তার মানে এক্স এর মান হবে 3200 টাকা, এক্স হচ্ছে 3200 টাকা। ক্লিয়ার? তার মানে 5% লাভ পাইছে হচ্ছে 3200 টাকার উপরে, 3200 টাকার উপরে সে 5% লাভ পেয়েছে। বুঝতে পেরেছেন? মানে টোটাল লাভ পাইছে তো 256। তাই আমি প্রথমে এই 5% লাভ, 5% হারে লাভ পেয়েছে কত টাকা, আমরা যদি এটা চিন্তা করি, পিএনআর এর কথা চিন্তা করলে 5x/100। না, যারা শুধু প্রাইমারি করবে তাদের হায়ার ম্যাথের ক্লাসগুলো করার প্রয়োজন নাই। আচ্ছা আমি একটা জিনিস আমি বলে দিব। হুম, আচ্ছা। তবে আপনাদের জন্য একটা জিনিস কি, মানে অনেক কিছুই জিনিসগুলো আছে যেগুলো যেগুলো হচ্ছে যে একটু টাফ টাফ কোশ্চেন গুলা সহকারে প্র্যাকটিস করলে কি হয়, যত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে হবে, তাহলে সহজ গুলা খুব তাড়াতাড়ি পারবেন। হ্যাঁ, ধরেন I ইকুয়াল PNR শুধু 5%-এ কত হয় এইটুক বের করা, যে মনে করেন এই অঙ্ক যে পারবে তারা I ইকুয়াল টু PNR এর যে প্রথম পার্ট, এটা নিয়ে যদি কোশ্চেন আসে, এটা তো 2 সেকেন্ডের বিষয় হয়ে দাঁড়াবে। সেই জন্য একটু টাফ টাফ কোশ্চেন গুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ঠিক আছে? একটু সুবিধা হবে আপনাদের। ওকে, তো মোটামুটি আমাদের সরল সমীকরণ থেকে যেই অঙ্কগুলা করার কথা ছিল সেই অঙ্কগুলো আমাদের করা শেষ সরল সমীকরণ থেকে। এখন এখন আমাদের যেই জিনিসগুলা করব, আমি কিন্তু প্রথমে সরল সমীকরণ শুরু করছিলাম, মনে আছে আপনাদের? আপনাদের একটু বলেন দেখি, আমরা যে সরল সমীকরণটা গতদিন যে শুরু করছিলাম, খুব সহজ অঙ্ক থেকে শুরু করছি না, যে এইরকম টাইপের অঙ্ক, যে এইটা থেকে এক্স এর মান বের করো, এটা থেকে শুরু করে আস্তে আস্তে আমরা টাফে গেছি না? মানে খুব সহজ থেকে সহজ, সহজ থেকে আস্তে একটু কঠিন, তারপরে একটু কঠিন, আস্তে আস্তে আমরা প্রথমে করছি ক্লাস 7-এর অঙ্ক, ক্লাস 7 যেখানে সরল সমীকরণ শুরু হয়। তারপরে ক্লাস 7-এর 7.2 যেখানে কথার 7-এর অঙ্কের কথার অঙ্কে গেছি, মানে ক্লাস 7-এর কথার অঙ্কে গেছি। তারপরে গেছি ক্লাস 8-এর অঙ্কে। তারপরে আসছি ক্লাস 9-এর অঙ্কে। কথাটা বুঝা গেছে? যারা ক্লাস 9 পর্যন্ত আসতে পারবেন না, খুব বেশি ক্ষতি নাই। হ্যাঁ, আচ্ছা, কারো কোনো বিষয়ে তথ্য জানার জানার ইয়ে থাকলে এখানে কোশ্চেন না করে আপনারা এই নাম্বারে ফোন দিবেন আর কি, ফোন দিলে আপনাদের তথ্য জানতে পারবেন। একবার ফোন না ধরলে আপনার পরবর্তীতে ফোন ফোন দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে।
আমরা এখন করব মান নির্ণয়ের অঙ্ক, মান নির্ণয়ের অঙ্ক। আসেন মান নির্ণয়ের অঙ্ক করব। তো মান নির্ণয়ের অঙ্ক করার আগে আপনাদের আগে একটু মজা দিই, মজার বিষয়টা একটু আমি বলি। যদি এমসিকিউ আসে, তাহলে এই মান নির্ণয়ের অঙ্কের কিছু মজা আছে, মান নির্ণয়ের অঙ্কের কিছু মজা আছে। এই মজা আছে। আবুল কালাম আজাদ স্যার বলছে যে ফোন রিসিভ করে না। আচ্ছা ভাই, ফোন রিসিভ মনে হয় ইয়াটা করে নাই। আমি আমি দেখি, ওনার সাথে আমি কথা বলবো। স্যার এটা শর্টকাট আছে না? এটা শর্টকাট নাই, এটা রিটেনের আসার মতোই অঙ্ক। এখন যেটা অঙ্ক করালাম সেটা রিটেনে আসার মতোই অঙ্ক, রিটেনে আসার জন্য এখন যেটা অঙ্ক করালাম। আচ্ছা, ওকে। মান নির্ণয়ের অঙ্ক বলতে আসলে কি বোঝায়? হ্যাঁ, তো মান নির্ণয়ের অঙ্ক করার আগে আমি আগে কিছু কথা বলি। ধরেন আপনার আপনার মানে প্রাইমারির পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমাণে যেই টাইপের কোশ্চেন আসে, আপনারে আমি একটা মজার কথা বলতেছি। দেখেন, সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন আসে, ধরেন a+b=6 দেওয়া আছে, আর ab= মনে করেন আপনার 8 দেওয়া আছে। আপনাকে বলা হইলো যে a² প্লাস, ধরেন a² + b² এর মান কত এটাই, বা a² + 2b² এর মান কত এটার মান বের করতে বললো ধরেন। ঠিক আছে, এই ধরনের একটা কোশ্চেন বললো। তা আপনার তো মাথা গেল খারাপ হয়ে, আরে কি করব এখন, এখন তো আমি পারি না কিছুই, কি করব? মানে এই টাইপের যদি একটা কোশ্চেন থাকে, আপনার মান নির্ণয়ের যদি অঙ্ক থাকে, সাধারণত মনে করেন যে নর্মাল যেগুলো পরীক্ষায় যেগুলো কোশ্চেন গুলো আসে, মাথা গরম করা যাবে না। আপনারে এইরকম টাইপের কোশ্চেন দেখলে আগে আপনি মাথায় চিন্তা করবেন যে এমসিকিউ, মনে করেন এমসিকিউ ABCD 3টা অপশন দেওয়া আছে, 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে কোনটা অপশন কারেক্ট। যেমন মানে অপশন অনেকগুলা থাকতে পারে, ধরি ধরি অপশন গুলার কথা যদি আমি চিন্তা করি, কত অপশন দিব, থামেন। স্কোয়ার মানে হচ্ছে হুম ধরেন একটা 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 আমি এক্সাম্পল দিয়ে নিই, যে অপশনগুলোর মধ্যে এটার অ্যান্সার আপনি কিভাবে বের করতে পারেন। এখানে এ আর বি দুটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার যোগফল আছে 6, যোগফল হচ্ছে 6, আবার গুণফল দেওয়া আছে 8। তাহলে আপনি একটু চিন্তা করেন যে দুইটা সংখ্যার যোগফল 6, একটা 3 হইতে পারে, আরেকটাও 3 হইতে পারে, 3 আর 3 যোগ করলে 6, কিন্তু 3 আর 3 গুণ করলে তো 9 হয়, কিন্তু 3 আর মানে এ এর মান 3 আর বি এর মান যদি 3 হয়, তাহলে তো এখানে গুণ করে তো 9 পাওয়া যেত, কিন্তু এখানে আছে 8। তার মানে হবে না, আমার আসলে এটা 9। আর কি হইতে পারে? আমি চিন্তা করলাম এটা 4, এটা 2, 4 আর 2 যোগ করলে 6, হ্যাঁ 4 আর 2 গুণ করলে 8 হয়। তার মানে এইখানে আমাকে বুঝতে হবে, হয় এ এর মান হচ্ছে 4 আর বি এর মান 2, এটা হতে পারে, অথবা এ এর মান 2 বি এর মান 4, এটাও হতে পারে। কথা কি বোঝা গেছে? কারণ কি, এ এর মান যদি 4 হয়, এই যে 4 আর 2 যোগ করলে 6, আর 4 আর 2 গুণ করলে 8, তাহলে এ এর মানও 4 হতে পারে, বি এর মানও 4 হতে পারে, এর মানও 2 হতে পারে, বি এর মানও 2 হতে পারে, যে কোনো একটা হতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনার মনে করেন যে অপশনের মধ্যে a² + 2b² এর একটা অপশন আছে, মনে করেন 2 এর উপর স্কোয়ার বা 4 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু b²। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে 16 প্লাস 4 দ্বিগুণে হচ্ছে 8, মনে করেন 24 একটা অ্যান্সার দেওয়া আছে, তাহলে 24 অ্যান্সারটা হয়ে যাবে। হ্যাঁ, 24 অ্যান্সার হইতে পারে, আবার আরেকটা অ্যান্সার হইতে পারে যে 2 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 4² মানে 4 প্লাস 16 দ্বিগুণে 32, 36 হইতে পারে, 24 বা 36 যে কোনোটা অ্যান্সার হইতে পারে। কথাটা কি বোঝা গেছে? 24 অথবা 36 যে কোনোটাই অ্যান্সার হতে পারে, 24 অথবা 36। এর মানও 2 হইতে পারে, এর মানও 4 হইতে পারে, এভাবে করেও আমি চিন্তা করতে পারি। যেমন বিসিএস পরীক্ষায় আসা কোশ্চেন, আপনারা আমি বলি বিসিএস পরীক্ষায় আসা কোশ্চেন একটু বুঝেন। বিসিএস পরীক্ষায় আসছে এই কোশ্চেনটা, a - b = হচ্ছে 4, a - b = 4, ab দেওয়া আছে 40, ab দেওয়া আছে 60, আপনার দেওয়া আছে যে a² + b² এর মান কত। আপনি মনে হয় সূত্র ভুলে গেছেন, আপনার মাথায় নাই সূত্র কি, আমি ভুলে গেছি সব। কিন্তু দেখেন, দুইটা সংখ্যা বিয়োগ করে 4 পাওয়া গেছে, গুণ করে 60 পাওয়া গেছে, একটু চিন্তা করি তো, বিয়োগ করলে 4 পাওয়া যায়,
বিয়োগ করলে 4, 6 থেকে 2 বিয়োগ করলেও তো 4 পাওয়া যায়, কিন্তু 6 আর 2 গুণ করলে তো 60 হয় না। আচ্ছা, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে না। 8 থেকে 4 বিয়োগ করলেও তো 4 পাওয়া যায়, কিন্তু 8 আর 4 গুণ করলে তো 32, হচ্ছে না। 9 থেকে 5 বিয়োগ করলেও তো 4 পাওয়া যায়, কিন্তু 9 আর 5 গুণ করলে 5 9 45, আসতেছে না। 10 থেকে 6 বিয়োগ করলে 4 পাওয়া যায়, 10 আর 6 গুণ করলেও কিন্তু 60 পাওয়া যায়। তার মানে এখানে আমরা বুঝতেছি 10 থেকেই তো 6 বিয়োগ করতে হবে, 6 থেকে তো আর 10 বিয়োগ করা যাবে না, তার কারণ 4 পেতে হবে যেহেতু। তার মানে এ এর মান অবভিয়াসলি 10, বি এর মান অবভিয়াসলি 6। তার মানে এখান থেকে আমি বলতে পারবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল যে 10 স্কোয়ার প্লাস 6 এর উপর স্কোয়ার। কথা বুঝছেন কি বুঝেন নাই? মানে আগে মাথায় ঢুকছে যে এমন অনেক টাইপের অঙ্ক আছে যেগুলো আমরা জাস্ট এমনি অ্যান্সার বাইর করে ফেলতে পারবো। কথা কি বুঝা গেছে? মানে আগে আমাদের মাথার মধ্যে থাকতে হবে যে আমরা এমনি এমনি অনেক টাইপের অঙ্কগুলো এমনি এমনি অ্যান্সার বের করে ফেলতে পারবো, যেগুলো আপনার সূত্র জানারই প্রয়োজন নাই, সূত্রের প্রয়োজনই নাই। হ্যাঁ, এমসিকিউ যদি আসে সূত্রের আমার প্রয়োজনই নেই, আমি একটু চিন্তা ভাবনা করেই বের করে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন আমরা মান নির্ণয় যেগুলো সূত্রগুলো আছে সেগুলো আগে ইউজ করি আমরা। প্রথম প্রথম যেই কথাটা, যেই সূত্রটা, সেটা খুব মনোযোগ দেন আজকে। এখন এখন আমি আপনাদেরকে সূত্র পড়াবো। হ্যাঁ, সূত্রটা পড়াই, খুব মনোযোগ দেন। দেখেন, মনে রাখবেন আপনার কাছে মোটে 3টা জিনিস আছে, আগে চিন্তা করেন। এ স্কোয়ার, মনে করেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, আর এ প্লাস বি হোল স্কোয়ার আছে। সবাই খাতার মধ্যে এরকম করে করে ফাঁকা করে এরকম করে করে লিখেন। একেবারে উপরে উপরে লিখবেন এ প্লাস বি হোল স্কোয়ার, আমার মতো একটা খাতার মধ্যে উপরে লিখবেন এ প্লাস বি হোল স্কোয়ার, একেবারে উপরে। তারপরে ফাঁকা দিয়ে লিখবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে ফাঁকা দিয়ে লিখবেন এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা ফাঁকা ফাঁকা দিয়ে লেখেন সবাই, সবাই ফাঁকা ফাঁকা দিয়ে লেখেন খাতার মধ্যে। লিখেছেন? সবাই লিখেছেন? সবাই লেখা হয়েছে? মনোজিৎ চক্রবর্তী, টাকাটা কি যে কোনো সময় দেওয়া যাবে? আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, লেখা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন একটা কথা আমি বলি। এই যে এগুলো এগুলো মনে করেন বিল্ডিং এর, এটা হচ্ছে নিচতলা, তারপরে এটা হচ্ছে উপরের তালা, তারপরে উপরের তালা। উপরের তালা যে আছে সবচেয়ে উপরের তলায় সে সবচেয়ে বড়, এবং সবাই সবার চেয়ে 2ab পরিমাণ বড়। কত পরিমাণ বড়? 2ab পরিমাণ বড়। তার মানে উপরেরটা 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 সাবিনা ইয়াসমিন। সাবিনা, আপনি প্রথমে কত টাকা দিয়েছিলেন সাবিনা? কত? আর দিতে হবে না, মেসেজ দিতে হবে আপনাকে, খালি কোনো টাকা দিতে হবে না। ঠিক আছে, খালি মেসেজ দিতে হবে যে প্রাইমারি গ্রুপের লিংক চাই। আপনি যে টাকা 2000 দিয়েছেন সেটা লিখে মেসেজ দিতে হবে, কোনো টাকা দিতে হবে না। দেখেন, এ এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে সবচেয়ে ছোট, তার চেয়ে টু এবি বড় হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার চেয়েও 2ab বড় হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সবচেয়ে বড় বাবা হচ্ছে বড় বড় দাদা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? বুঝেছি? ওকে, এই এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, এ প্লাস বি সবচেয়ে বড়, তার মানে এ প্লাস বি এর মানটা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে কত বড় বলেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে আমি যদি সমান লিখি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে এইটা তো ছোট। এটা কতটুকু ছোট? 2ab পরিমাণ ছোট। তার মানে এর সাথে 2ab যোগ করলে উপরেরটা পাওয়া যাবে। কথা বুঝছেন কি বুঝেন নাই? কথা বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝছি সবাই? কথা কি বুঝতে পারছি? এই জিনিস বুঝতে পারছি? কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা, এই যে এই জিনিসটা কতটুকু ছোট? এই জিনিসটা তো ছোট, কারণ এই যে এ এ এ হচ্ছে সবচেয়ে ছোট, তার চেয়ে এ বড়, তার চেয়ে এ বড়। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারটা বড়, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা ছোট। তার মানে এই যে ছোট ছোটর সাথে এই 2ab যোগ করে দিলে এ বড় বাবা সমান হবে। ঠিক আছে?
ঠিক আছে, ওকে। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার আর আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ারের চেয়ে ছোট না বড়? আমি যদি বলি এ প্লাস বি হোল স্কোয়ারের চেয়ে এ প্লাস বি হোল স্কোয়ারটা ছোট না বড়? এ তো বড়, কতটুক বড়? 2ab পরিমাণ বড়। তাহলে 2ab টা মাইনাস করে দিলেই আমি এটা পেয়ে যাব। কথা কি বুঝতে পারছি? মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে এ প্লাস বি হোল স্কোয়ারটা তো বড়, কতটুকু বড়? 2ab পরিমাণ বড়। তাহলে 2ab টা এই বড় জিনিসটা থেকে মাইনাস করে দিলেই এটা সমান হয়ে যাবে। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি এটা? ওকে, আমি যদি বলি, আরেকবার বলি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এইটা এ মাইনাস বি হোল স্কোয়ারের চেয়ে ছোট না বড়? এটা একটু আপনারা বলেন তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার ছোট না বড়? এ মাইনাস বি হোল স্কোয়ারটা ছোট না বড়? এ মাইনাস বি হোল স্কোয়ারটা ছোট না বড়? ছোট না বড়? এ মাইনাস বি হোল স্কোয়ারটা তো সবচেয়ে ছোট, এ তো সবচেয়ে ছোট। এ মাইনাস বি হোল স্কোয়ারটা, এ মাইনাস বি হোল স্কোয়ার কি সবচেয়ে ছোট না? এ মাইনাস বি হোল স্কোয়ারটা, এ প্লাস বি হোল স্কোয়ারটা বড়, তাই 2ab টা মাইনাস করছি। এর চেয়ে এ কতটুকু ছোট, মানে এ হচ্ছে 2ab পরিমাণ ছোট, এ যেহেতু ছোট, ছোটর সাথে 2ab যোগ করে দিলেই আমি উপরেরটা পেয়ে যাব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা পেয়ে যাব। ঠিক আছে, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আপনি এটা দিয়েও লিখতে পারেন, এটা দিয়ে যখন লিখবো 2ab টা মাইনাস করে দিব, কারণ এ তো বড়, বড় থেকে আমি ছোটটা 2ab টা মাইনাস করে দিয়ে পাবো। ঠিক আছে, আবার এ তো ছোট, ছোটর সাথে 2ab প্লাস করে দিলে, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে 2ab প্লাস করে দিলে এটা পেয়ে যাবে। এটা বারবার করে প্র্যাকটিস করবেন, বাসায় প্র্যাকটিস করলে খুব ইজি হয়ে যাবে। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সবচেয়ে ছোট, কার চেয়ে ছোট? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে ছোট। তার মানে এটা বড়, এ মাইনাস বি হোল স্কোয়ারের চেয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বড়, কারণ এ তো সবচেয়ে ছোট, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা বড়, বড় থেকে 2ab মাইনাস করে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? বুঝেছি? মানে সূত্র হচ্ছে এগুলা, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। এই পর্যন্ত বুঝছি আমরা? ওকে, এটুকু যদি বুঝে থাকি, এটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে এইটা আমারে বলেন যে এই বাবুটা আর এই বাবুটা, এ প্লাস বি আর এ মাইনাস বি হোল স্কোয়ার, এই এ মাইনাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ারের চেয়ে তো অনেক বড়। কত বড় বলেন তো, কত বড়? এটা দেখে কি বুঝতেছেন? এটা 2ab বড়, এটা 2ab বড়, 2ab যোগ করলে কত ab? 2ab যোগ করলে কত হয়, কত ab হয়? 2ab আর 2ab যোগ করলে কত ab হয় তোমরা বলেন তো? মোট কত বড়? মোট কত বড়? হ্যাঁ, 2ab আর 2ab যোগ করলে 4ab, 4ab পরিমাণ বড় হচ্ছে, তাই না? এই যে 2ab আর 2ab যোগ করলে 4ab, তার মানে এ, এ প্লাস বি হোল স্কোয়ারটা, এ প্লাস বি হোল স্কোয়ারটা এ মাইনাস বি হোল স্কোয়ারের চেয়েও 4ab বড়। মানে এই যে 4ab পরিমাণ বড়, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারটা, এ প্লাস বি হোল স্কোয়ারটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে আরো 4ab যোগ করে দিলে এটা পাবো। অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারটা এ প্লাস বি হোল স্কোয়ারের চেয়ে 4ab পরিমাণ ছোট। অথবা বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ারটা এবং এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটা যদি বিয়োগ করা যায় তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 4ab। এটাই হচ্ছে 4ab সূত্র, 4ab সূত্র। কথা কি বোঝা গেছে? এই যে 4ab সূত্র, 4ab সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কেমনে আসছে? কারণ এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 4ab, এই দুটার মধ্যে, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে 4ab, এই দুটার মধ্যে পার্থক্য। আচ্ছা, ওকে, হুম, ঠিক আছে, ওকে, ক্লিয়ার আমরা না? ভেরি গুড। তাহলে এই এগুলো গেল হচ্ছে আপনার এই পর্যন্ত। এখন আপনাকে আমি যদি বলি যে এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, একটু আগে যেটা পাইলাম যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab করলে এটা পাওয়া যাচ্ছে। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার যখন পেয়েছিলেন সেই সময় স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab করলে পেয়েছেন, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 2b পরিমাণ ছোট, আর এইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 2ab পরিমাণ বড়। তাহলে
আমি যদি আপনারে বলি এই দুইটা বাবুকে যোগ করে দিলাম, দুইটারই যোগ করে দিলাম, দুইটা যোগ করে দিলে কি হবে? যোগ করে দিলে দাঁড়ায় যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে দুইটা স্কোয়ার প্লাস দুইটা বি স্কোয়ার, কারণ এটা তো কাটা গেল, যে প্লাস 2ab মাইনাস 2ab কাটা গেল, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এই দুটার যোগফলটা দাঁড়ায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা এটা দাঁড়াচ্ছে আমাদের, এটা এই এই সূত্রটা দাঁড়াচ্ছে। আর আমরা আরেকটা সূত্র তো জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র আমরা সবাই জানি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে ওভারঅল যে সূত্রগুলো আছে, ওভারঅল যেগুলো আমাদের সূত্র আছে, সেই সূত্রগুলোকে আমি যদি এখন লিখি যে আমরা আসলে কি কি সূত্র পাইলাম, মানে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, যদি আপনাদের কখনো সূত্র ভুলে যান, হ্যাঁ মনে করেন যে একটা সূত্র ভুলে গেছেন, তাহলে জাস্ট এই ইয়াটা পরীক্ষার খাতার মধ্যে ছোট করে পেজের মধ্যেও যদি লিখে ফেলেন, যে মানে ওই প্রশ্নের মধ্যেই যদি লিখে ফেলেন, তাহলে আপনি এখান থেকে সব সব সূত্রগুলো পেয়ে যাবেন, যে এইটার চেয়ে 2ab এটা বড়, এর চেয়ে 2ab এটা বড়, এইটা থেকে এটার পার্থক্য হচ্ছে 2ab মিলে 4ab, তাহলে দেখবেন যে মুহূর্তের মধ্যে সব সূত্র আপনার মাথার মধ্যে চলে আসতেছে। ক্লিয়ার, বুঝেছেন? মানে আপনাকে সব সূত্র তো লাগবে না, আপনার যেই সূত্রটা লাগবে, আপনার মনে করেন 4ab সূত্র লাগে, তাহলে তো এইটা থেকে এটার বিয়োগফল, তার মানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার মানে 4ab, এইভাবে করে আপনার মানে মাথার মধ্যে চলে আসবে, জিনিসটা মাথার মধ্যে চলে আসবে। তাহলে তাহলে আমরা যদি সূত্রগুলা যদি আমি একটু বলে দেই, যে আমাদের থাকতেছে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, যেগুলো আমরা সূত্র পাইলাম এতক্ষণ থেকে, মানে যেটা পেয়েছি সেটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এটা পাইছি। এটা এটা পাওয়ার পরে মানে এ স্কয়ার, দেখেন এ প্লাস বি হোল স্কয়ার কে আমরা এইটা দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, একটু ব্যাপারটা বুঝেন, মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, আবার এ মাইনাস বি হোল স্কয়ার দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, ব্যাপারটা বুঝে নেই, তাহলে কত সহজ হয় দেখেন জিনিসটা। যখন আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে রিপ্রেজেন্ট করব, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের চেয়ে আবার 2ab পরিমাণ বড় হচ্ছে এটা, তার মানে কি তার সাথে আমি 2ab যোগ করে দিব, স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে 2ab যোগ করে দিব, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab দিব। হ্যাঁ, ব্যাক বেঞ্চার বলছে যে এই সূত্রগুলা বাস্তব জীবনে কোথায় কিভাবে প্রয়োগ হয়। ভাইরে, বাস্তব জীবনে এগুলার উপরই সব প্রয়োগ চলতেছে। আপনি আপনি যত কিছু কাজ করতেছেন, আপনি যে মোবাইল টিপতেছেন, আপনি যে এই স্ক্রিনের মধ্যে প্রত্যেকটা স্কোয়ারে স্কোয়ারে যে আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলাই এই ফর্মুলা, বীজগণিতের ফর্মুলা। পাটিগণিতের কাজ হচ্ছে নর্মাল ওই ব্যবসাপাতির ক্ষেত্রে ক্ষেত্রে শুধু, বীজগণিতের উপর আপনার জীবন চলতেছে। আপনি মোবাইল দেখেন আর স্ক্রিনে, ওই কম্পিউটার স্ক্রিনে দেখেন, সবকিছুই হচ্ছে বীজগণিত, এবং এই বীজগণিত গুলো হচ্ছে বেসিক। এর পরের বীজগণিত যেগুলো ম্যাট্রিক্স ট্যাট্রিক্স আছে, ওগুলো দেখি মনে হচ্ছে এগুলো কোথায় কাজে লাগবে। আপনার এইটার উপরেই ফ্যান চলে, এইটার উপরেই আপনার লাইট চলে, এগুলো সবগুলাই বীজগণিতের উপরেই চলে, এই সব ইকুয়েশনের উপরে, ইলেকট্রনিক্স এর উপরে। ঠিক আছে, ব্যাক বেঞ্চার বলছে যে এটার প্রয়োগ কোথায়। ওই পাটিগণিতের প্রয়োগ খুবই লিমিটেড, পাটিগণিতের প্রয়োগ হচ্ছে আপনার ওই যে সেই 1400 বছর আগে থেকে যেই প্রয়োগ ছিল সেটাই পাটিগণিতের প্রয়োগ, কিন্তু বীজগণিতের প্রয়োগ হচ্ছে আধুনিক বিজ্ঞানে যা আছে সবই হচ্ছে বীজগণিত, পাটিগণিত দিয়ে কোনো কিছু কাজ করে না, আধুনিক বিজ্ঞানে যা দেখতেছে সবই বীজগণিত। আচ্ছা, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারটা যে আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে যদি আমি এটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের চেয়ে এটা হচ্ছে 4ab পরিমাণ বড়, তাই আমি 4ab যোগ করে দেব, এ মাইনাস বি হোল স্কোয়ারের চেয়ে এটা 4ab পরিমাণ বড় হবে। হ্যাঁ, তার মানে আমি দুইটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেছি। সেম ভাবে আমি যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের কথা বলি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে 2ab পরিমাণ ছোট, আবার এ প্লাস বি হোল স্কোয়ারের চেয়ে 4ab পরিমাণ ছোট, 4ab পরিমাণ ছোট। আচ্ছা, এই দুই এগুলো হচ্ছে সূত্র। তিন নাম্বার কথা যদি বলি, যে আমরা বলবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। আচ্ছা, আমরা তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা লিখি নাই। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি বলি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা তো মাঝখানে ছিল, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে বললে মাইনাস আসবে 2ab, কারণ এ প্লাস বি হোল স্কোয়ার তো বড়, তার সাথে 2ab বিয়োগ করে দিলে মাঝখানেটা পাওয়া যাবে। আবার এ মাইনাস বি হোল স্কোয়ারটা তো ছোট, তার চেয়ে 2ab যোগ করে দিলে আপনি স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা পাবেন। এইখানের সাথে আরো একটা সূত্র আছে, সেই সূত্রটা আপনি মনে রাখতে পারেন, যদি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এইটার যদি হাফ করে দেন, তাহলেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়া যাবে। কেন? কারণ একটু আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম, আচ্ছা যদিও এইটা আগে লিখে দিই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটু আগে আপনাদেরকে আমি দেখাইলাম যে
একটু আগে আমি যেটা দেখাইলাম যে সেটা হচ্ছে এ 2 × A² + B², এটা একটা সূত্র আমি দেখালাম যে 2 × A² + B² ইকুয়াল দাঁড়াইছিল A+B² + A−B²। এটা একটু আগে দেখাইছি। এই টুটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলেই তো A² + B² হয়, তাই এটাও লেখা যায় একটু আগে যেটা আমি দেখাইছিলাম 2 × A² + B²। এবং তার সাথে আমরা যদি বলি যে 6 নাম্বার কথা যে 4AB যে সূত্রটা যে A+B² - A−B², এটা হচ্ছে 4AB সূত্র। সেখান থেকে অনেকে এবি সূত্র মনে রাখতে চায় যে এবি সূত্র আমরা এটা মনে রাখবো, মনে রাখলে রাখতে পারেন যে A+B/2 দিয়ে হোল স্কোয়ার, মানে 4টা যদি এই পাশে যায় স্কোয়ারের ভিতরে ঢুকলে 2 হয়ে যাচ্ছে, আর এখানে স্কোয়ারের ভিতরে যেহেতু ঢুকেছে 2 হয়ে যাচ্ছে। এভাবে করেও এবি সূত্র মুখস্থ রাখা যায়, না রাখলেও ক্ষতি নাই, রাখলেও কোনো ক্ষতি নাই। হ্যাঁ, আপনি 4AB সূত্র দিয়েই সব কাজ চালানো যায়, এবি সূত্র না জানলেও ক্ষতি নেই, তবে জানলে ভালো ডিরেক্টলি মুখস্থ করলে। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে যদি x+a ইন্টু যদি x+b থাকে, আমি গতদিন করানোর সময় বলছিলাম যে x² + a+b ইন্টু x প্লাস হচ্ছে ab, এই হচ্ছে আপনাদের সূত্র। এই ওভারঅল সূত্রগুলা কিভাবে করে আসলো এবং কেন কিভাবে করে আসছে আমি যেহেতু দেখাই দিচ্ছি, এটা বারবার করে বাসায় প্র্যাকটিস করবেন। ফার্স্ট কাজ হবে এটা প্র্যাকটিস করা, মানে এটা আগে মুখস্থ করে ফেলেন, মুখস্থ করে ফেলবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। এইটা তো গেল হচ্ছে বর্গের বিষয়গুলা, এটা তো গেল হচ্ছে বর্গের বিষয়গুলা, মানে স্কোয়ারের যেগুলো ফর্মুলা আছে সেগুলো। আর কিউবের ফর্মুলা গুলো যদি আমি একটু বলে দিই, সবার লেখা হয়েছে না? ওকে, ঠিক আছে। ওকে, কিউবের ফর্মুলা গুলো যদি আমি বলে দিই, কিউবের বেলা আমাদের মনে রাখতে হবে যে কিউবে সূত্র হচ্ছে A+B² সমান, এটাও বের করা যায়, এটা বের করা খুব কোনো কঠিন বিষয় না। আগে আপনারা একটু মুখস্থ করে ফেলেন যে এটা হচ্ছে নর্মাল ফর্মুলা, এই ফর্মুলাকে আরো একভাবে লেখা যায়, ব্যাপারটা বুঝেন। এই A³ + 3A² + 3AB² + B³ এটা হচ্ছে সূত্র। এটাকে নর্মালি আপনারা যেভাবে লেখা শিখবেন, A³ আর B³ যদি আপনি সামনে আনেন এবং 3A²B এই দুইটা থেকে কমন যায়, দেখেন 3A²B আর 3AB², এখান থেকে 3 কমন যায়, A আর B কমন যায়, 3AB কমন যায়, তাহলে সামনে থাকলো A প্লাস হচ্ছে B। তার মানে এই জিনিসটা মানে এই জিনিসটা, এটা একটু দেখেন, এটা কি বুঝছেন সবাই? যে A+B² সূত্র হচ্ছে A³ + 3A²B + 3AB² + B³। আমি যদি A³ আর B³ কে কাছাকাছি আনি আর 3AB টা যদি কমন নেই তাহলে A+B আসতেছে। এটা কি বুঝতে পারছি? এটা বুঝতে পারছি? আচ্ছা, এইখান থেকে আপনারে আমি যদি বলি যে তাহলে বলেন তো A³ + B³ মানে কত, তাহলে আপনি বলবেন যে A³ + B³ তাহলে এই জিনিসটা বাম পাশে চলে যাবে, বাম পাশে চলে যাবে মানে A+B³ হবে -3AB ইন্টু A+B হবে, ঠিক আছে? এই এই অবস্থায় যাবে, এই অবস্থায় যাবে। আবার আমি যদি বলি A-B³ এর যে সূত্রটা আছে যে A³ - 3A²B + 3AB² মাইনাস হচ্ছে B³ এইটার ক্ষেত্রে A³ আর B³ কে যদি কাছাকাছি আনেন, A³ - B³ করলেন, আর -3AB যদি আমি কমন নেই তাহলে এখানে থাকে A, আর এখানে যেহেতু মাইনাস কমন নিছি একটা -B চলে আসে। এখান থেকে A³ - B³ এর আপনি সূত্র যেটা পাবেন সেটা হচ্ছে A-B³ + 3AB ইন্টু A-B। দেখেন, সুমিত বলছে অনুসিদ্ধান্ত মানে কি, অনুসিদ্ধান্ত মানে কি সুমিত বলছে। আচ্ছা, সুমিতকে আমি অ্যান্সারটা দিচ্ছি। আচ্ছা, টেকনিক্যাল টেকনিক্যাল টার্মগুলোর ক্ষেত্রে ইংলিশ টার্ম বললে ভালো হয়। আজকের ক্লাসের জন্য নয়, ইন জেনারেল যে কোনো ক্লাসের জন্য আশা করছি প্রশ্ন ইংরেজিতে আসে, তখন সেগুলো ইংরেজিতে দিলে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে রুবায়েত, ওকে ঠিক আছে, ওকে এই পর্যন্ত বুঝছে। আচ্ছা, একটা একটা জিনিস জিজ্ঞাসা করছে, মানে একটা জিনিস জিজ্ঞাসা করছে হচ্ছে সুমিত ভাই, সুমিত ভাই একটা জিনিস জিজ্ঞাসা করছে অনুসিদ্ধান্ত মানে কি, অনুসিদ্ধান্ত আর একটা সূত্র,
নাম শুনছেন আপনারা? অনুসিদ্ধান্ত কি জিনিস আর সূত্র কি জিনিস আপনারা কি এগুলোর নাম শুনছেন? অনুসিদ্ধান্ত আর সূত্র। অনুসিদ্ধান্ত সূত্রের ইংরেজি হচ্ছে ফর্মুলা, সূত্রের ইংরেজি হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, আর অনুসিদ্ধান্তের ইংরেজি হচ্ছে করোলারি, 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 করোলারি। হ্যাঁ, করোলারি, ডবল আর আছে মনে হয়, যাই হোক করোলারি। তো এই করোলারি মানে হচ্ছে অনুসিদ্ধান্ত। তাহলে এই সূত্র আর অনুসিদ্ধান্তের মধ্যে যেটা মেইন ডিফারেন্স সেটা হচ্ছে কি, মনে করেন আপনাকে আমি যদি বলি এ প্লাস বি আছে, বুঝেন, এ প্লাস বি আছে, আরেকটা আছে এ প্লাস বি, মানে আমি আমি যদি বলি এ প্লাস বি হোল স্কোয়ার, এটা মানে কি দুইটা এ প্লাস বি গুণ করা না? এ প্লাস বি আছে এবং আরেকটা এ প্লাস বি আছে, দুইটা এ প্লাস বি গুণ করলেই তো এ প্লাস বি হোল স্কোয়ার আসে। তাহলে আমি এ প্লাস বি যখন আমি দুইবার গুণ করব, এ প্লাস বি গুণন এ প্লাস বি, তখন আমাদের গুণ করার সিস্টেম কি, এ এর সাথে আমি এই এ এর সাথে এই এ গুণ করলে আমি পাবো এ স্কোয়ার, এই এ এর সাথে এই বি গুণ করলে আমি পাবো এ বি, এই বি এর সাথে এই এ গুণ করলে আমি পাবো এ বি, আর এই বি এর সাথে এই বি গুণ করলে পাবো বি স্কোয়ার। আপনি আমারে বলেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা কি পেয়ে গেলাম কি গেলাম না? পেয়ে গেলাম না? মানে এই দুইটা নরমালি আমরা জাস্ট দুইটাই এ প্লাস বি হোল স্কোয়ার মানে দুইটা এ প্লাস বি গুণ করা। তাহলে গুণ করে আমি কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি কি যাইনি? আমরা বলেন তো পেয়ে গেছি কি যাইনি? পেয়ে গেছি। এই যে পেয়ে গেলাম, যে এটা যেটা আমরা ডিরেক্টলি পাবো এটাকে বলে ফর্মুলা, ডিরেক্টলি যেটা পাবো সেটাকে বলা হয় ফর্মুলা। এখন ফর্মুলাকে প্লাস মাইনাস করে এদিক ওদিক করে আপনি যা পাবেন সেটাকে বলে করোলারি বা অনুসিদ্ধান্ত। যেমন আমি এইখান থেকে বলতে পারি যে আমি পাইছি যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা যেহেতু আমি পেয়ে গেলাম, এটা এটা যেহেতু আমি পেয়ে গেলাম টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা যেহেতু আমি পাইলাম, এইটার থেকে আমি বের করতে পারি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি। তাহলে কি এই টু এবিটা এই পাশে বাম পাশে চলে আসবে, তাহলে বাম পাশে আসলে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। এইটাই হচ্ছে সেই অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত যে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত, কিন্তু আপনাকে ডিরেক্টলি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আপনি তো এটা বের করতে পারবেন না, এটা ডিরেক্টলি বের করতে পারবেন না। আসলে আসছে এইখান থেকে যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করা, তার মানে কি এইটা পাইছি, এইটা হচ্ছে ফর্মুলা। আর এইটা থেকে যা পাইছি এটার নাম হচ্ছে অনুসিদ্ধান্ত বা করোলারি। কথা কি বুঝা গেছে? বুঝছেন সুমিত ভাই? বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমি মনে করতেছি যে আজকের ক্লাসটা এই পর্যন্ত স্টপ রাখি। আপনারা আগামী দিন যেহেতু মান নির্ণয়ের অঙ্ক দিয়ে আমরা শুরু করব, মান নির্ণয়ের অঙ্ক করার জন্য সব সূত্র অনুসিদ্ধান্ত সব মুখস্থ করে ফেলবেন। সূত্র অনুসিদ্ধান্ত সবগুলা যেগুলো লিখে দিয়েছি সেগুলো মুখস্থ মুখস্থ অবশ্যই করে আসবেন, তাহলে আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।